কিন্তু আপনার লস হওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, সুতরাং ওইটাও থাকতে হবে। এবার হচ্ছে কি আমি আরেকটা মুভিং অ্যাভারেজ অ্যাড করতে চাচ্ছি, যে মুভিং অ্যাভারেজটা হচ্ছে 30 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ। 30 দিন বা 26 দিন যেটা আপনাদের ইচ্ছা, 26 দিন নিলাম আমরা। 26 দিনের একটা মুভিং অ্যাভারেজ নিলাম, নিয়ে দেখলাম এই গ্রিনটা হচ্ছে 26 দিনের। এখন দেখেন এই রেটটা এখানে জিপি কে ক্রস করেছিল, মানে 13 দিনটা 26 দিনকে ক্রস করেছিল কিন্তু টিকে নাই, এরপর সে আবার পড়ে গেল। এরপর ওরা নেক টু নেক আগালো, নামানোর পর লং টার্ম মুভি এভারেজটা কন্টিনিউ হচ্ছে কিন্তু রেটটা কিন্তু নিচের দিকে নেমে গেল 13 দিনের মুভিং এভারেজ। তাহলে এই পিরিয়ডে জিপির কোনো শেয়ার কিনে আপনার লস, কোনো লাভ নেই। এই পয়েন্টে এসে দেখেন শেয়ারের মুভিং এভারেজটা ওকে ক্রস করলো, খেয়াল করেছেন ভাইয়া? জি, এই পয়েন্টটাতে ক্রস করেছে। এটা হচ্ছে আমার গোল্ডেন ট্রায়াঙ্গেল। আমরা যখন গ্রাফে কিনবো আমরা তখন কি করব, আমরা এই জায়গাতেই শেয়ারটা কিনবো তখন যখনই ক্রস করলো। কিন্তু ইস্যুটা দেখেন কেন এটা ল্যাগিং ইন্ডিকেটর, এটা ক্রস করেছে এই পয়েন্টে, কিন্তু আপনার দেখেন এর আগে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে আপনি দেখলেন এটা ক্রস করেছে। 5 দিন পর ক্রস করে, যেটা আমি বলছিলাম আপনি ধরেন এই জায়গায় কিনলেন, T+2 তে বেচলে এই জায়গায় বেচলেন, T+2 যদি না বেচেন আপনি এখন লসে পড়ে গেছেন। এখন ইস্যু হচ্ছে এই যে মুভিং এভারেজের তো একটা কার্ভ দেখা যায়, কার্ভটা কি উপরের দিকে নাকি নিচের দিকে এটাও খেয়াল করতে হবে। এইটা কিন্তু এই জায়গায় দেখেন একটা ব্যান্ড নিয়েছে না, একটা ব্যান্ড নিয়েছে। এখন এই ব্যান্ডটা এই জায়গায় এসে কি হয় এটা একটা দেখার ইস্যু। আপনি হয়তো আগামী 2-3 দিনের মধ্যে দেখবেন এটা হয় নিচের দিকে নামছে অথবা এটা আবার কার্ভ নিয়ে হয়তো উপরে উঠছে। এটা হচ্ছে আপনার 13 দিন এবং 26 দিনের মুভিং এভারেজ, এবং এটা হচ্ছে আপনার নেক্সট টুল টু বাই এন্ড সেল শেয়ার। প্রথম টুলটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, যেটা আমি পাচ্ছি ইয়েতে আরেকটা ওয়েবসাইটে। আর সেকেন্ড টুলস হচ্ছে এটা এখানে বোধহয় আছে কিন্তু এটা আমি ইউজ করিনি আসলে। সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা যদি এখানে উড়াই দেই, দেখি এখানে পাই কিনা। উড়া দিলে আপনি এই জায়গাতে আসলাম, একটু আমার এখানে যখন আসছি এটা কি আসলো, ওভারলে ব্যান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স 50 দিনের উপর, বা আমরা ধরেন 30 দিনের উপর নেই, 30 অ্যাড করলাম, অ্যাড করে এবার দেখি। এই হচ্ছে আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এটা রেজিস্ট্যান্স দেখাচ্ছে, এই লাল দাগটা হচ্ছে রেজিস্ট্যান্স আর আপনার এই গ্রিন দাগটা হচ্ছে ওর সাপোর্ট। হ্যাঁ, তাহলে এখন জিপির ক্ষেত্রে দেখাচ্ছে এটার রেজিস্ট্যান্স হচ্ছে 357, মানে এইটার নিচের দিকে নামে না, নামলে আর একটু ক্লিয়ার দেখা যেত। এই গ্রাফটার এইখানে লেখাটা দেখাচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 357 আর সাপোর্ট হচ্ছে 314। তাহলে আপনি এই শেয়ারটা যখন চুজ করছেন আপনি প্রথমে দেখলেন এটা রেজিস্ট্যান্স কত আর তারপর দেখলেন এটা সাপোর্ট কত, এটা একটা ডিসিশন নিলেন। আপনি সেকেন্ড যে টুলটা ইউজ করলেন এটা হচ্ছে মুভিং এভারেজ। মুভিং এভারেজ বলতে সিম্পল মুভিং এভারেজ, কিন্তু ওই জায়গায় আমরা যেটা বলছি মুভিং এভারেজ ইউজ করার সময় আমরা করব, আমরা মুভিং এভারেজ ইউজ করার সময় দুইটা মুভিং এভারেজ নিব। প্রথম মুভিং এভারেজ হচ্ছে সিম্পল মুভিং এভারেজে গেলাম, প্রথমটা হবে আমার 13 দিনের, প্রথমটা হলো আমার 13 দিনের মুভিং এভারেজ। তারপর 2 নাম্বার মুভিং এভারেজ আমি আবার আরেকটা দিলাম যেটা হলো 30 দিনের মুভিং এভারেজ। আমি 30 অভ্যস্ত তো জন্য বারবার 30 বলছি, কিন্তু আবার অনেকেই দেখলাম ওরা 26 লিখে। এই দুটো যখন অ্যাড করলেন, অ্যাড করার পরে যখন আপনি দেখলেন তখন এখানে আপনার এই মুভিং এভারেজের এই গোল্ডেন ট্রায়াঙ্গল ক্রসটাও আমরা বের করব। আমাদের মেইন উদ্দেশ্য কি গোল্ডেন ট্রায়াঙ্গল ক্রসটা ইউজ করা। যখন ছোট মুভিং এভারেজটা সিনিয়র মুভিং এভারেজকে যে মুহূর্তে এটা ক্রস করলো তখনই হচ্ছে এটাকে আমরা বলছি আপনার গোল্ডেন ক্রস, এবং এই জায়গাতে অবশ্যই শেয়ার কিনে ফেলতে হবে। এই জায়গাতে আমরা সবসময় শেয়ার কেনার করব, পক্ষে থাকবো।
এইটুকের কারো কোনো কোশ্চেন আছে কিনা আবার বলেন। এবং আমি আবার বলি, এই একটা গ্রাফে সাপোর্ট রেজিস্ট্যান্স আর মুভিং এভারেজ দিয়ে আপনার 80% ডিসিশন নিতে পারবেন। 80 80 শুধু একটা ইস্যু হচ্ছে কি, আপনার যদি অনেক বড় ফান্ড হয় ইস্যু, তখন অনেক কিছু ইস্যু থাকে, কিন্তু নরমাল আমার আপনার জন্য এটা ইনাফ। ঠিক আছে ভাইয়া। আর নয়ন ভাই আমি একটু পরে রিপিট করব, হ্যাঁ তখন শুনে নিন ভাইয়া প্লিজ, কারণ আমরা প্রায় 1 ঘন্টা মতো মুভ করেছি, তো এখন প্রথম থেকে রিপিট করলে একটু বোর হয়ে যাবে আর কি সবাই। আমরা নেক্সট একটু আগাই, আমরা আজকে 3টা টেকনিক নিয়ে আলোচনা করব, প্রথমটা গেল আর কি, ফার্স্ট ওয়ান। আচ্ছা ভাইয়া, জি ওই যে এই মুভিং এভারেজ, এটা একটু প্রথমে মানে কোথা থেকে এই ওয়েবসাইটে ঢুকলেন একটু দেখাবেন? আমি একটু এটা কিচ্ছু করি না ভাইয়া, এই যে দেখেন amarstock.com, তো আছে এখানে, এই amarstock.com এ চলে যান, ওইখানে আপনি কোথা থেকে ঢুকলাম তো আমার এখন মনে হচ্ছে ওখানে বোধহয় শেয়ার প্রাইস বা কিছু একটা ক্লিক করেছিলাম, শেয়ার প্রাইসে ক্লিক করে, হ্যাঁ সম্ভবত ওইখান থেকে জিপির প্রাইস না কত কম ক্লিক করলাম, তখন এইগুলো চলে আসছে, গ্রাফ গুলো চলে আসবে। এটা কঠিন নেট, একটু ইয়ে করলে পাবেন, ক্লিক মুক করলে পাবেন। আর এদিকে হচ্ছে কি, যখন পাওয়ার পরে হচ্ছে আপনি এটাকে কাজ করবেন, এখানে কিন্তু অনেক অপশন আছে, ওভারলে, ইন্ডিকেটর, ক্যান্ডেল, অনেক অপশন আছে। তো সব অপশন আপনার দরকার নেই, কারণ সব অপশন না বুঝলে মাথা ঘামানো ডিফিকাল্ট। আপনি প্রথমে হচ্ছে যে শেয়ারটা, যে কোনো, আপনারা সবাইকে বলছি 2-3টা শেয়ার আগে একটু মনে মনে চুজ করেন, মনে মনে চুজ করার পর একটা খাতায় লেখেন, খাতায় লেখার পর ওই শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো বের করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বের করার পর এগুলো একটু মুভিং এভারেজ দেখেন, 13 দিন 26 দিন দুইটা নেন বা 30 দিন নেন, এরপর দেখেন 13 দিন একটা ক্রস করছে কিনা, যদি দেখেন এটা ক্রস করার ইয়ে নেই, অনেক নিচে চলছে, মানে 13 দিনেরটা 26 দিনের চেয়ে অনেক নিচেই চলছে, তখন ওটা আমার কেনারও দরকার নেই, থাকলে বরং বেচে দেন। আর যে জায়গায় এটা ক্রস করছে তার অর্থ এটা মার্কেট এখন আপ ট্রেন্ডে যাচ্ছে, তখন আমরা ওইটাতে ঢুকে গেলাম। তাহলে আমরা দুইটা টুলস পেলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স আর মুভিং এভারেজ। মুভিং এভারেজের আবার কি দুইটা মুভিং এভারেজ নিয়ে যে জায়গায় ক্রস করবে আমরা ওইখানে কিনবো। ভাই পেয়েছেন আপনার ইয়েটা, গ্রাফটা? জি জি। আচ্ছা, এবার হলো কি আমরা সেকেন্ড টুলটাতে যাই, মুভিং এভারেজের পরের টুলটা। মুভিং এভারেজের পরের টুলটা হচ্ছে, এটা এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে বলিঞ্জার। উনি একটা নতুন সূত্র বের করে, বলিঞ্জারও বলে, কেউ বোলিঙ্গারও বলে, বোলিঙ্গার ব্যান্ড, এটাও দেখবেন রেডিমেড আছে, এটাও রেডিমেড আছে। যদি ধরেন আমার স্টকে আপনি দেখলেন নাই, আপনি তখন চলে যাবেন স্টক বাংলাদেশ, স্টক বাংলাদেশে নাই, চলে গেলেন আপনি লঙ্কা বাংলা, কোনো না কোনোখানে এটা আছে, কোনো না কোনোখানে এটা পাবেন, মানে একটাতে সবগুলো থাকার কথা, কারণ আমি যেগুলো বলছি এগুলো একদম বেসিক, এগুলো না হলে আসলে আপনি শেয়ার মার্কেটে কাজ করা উচিত না। এই 3-4টা বলিঞ্জার ব্যান্ড হচ্ছে আসলে কি, ওই ভদ্রলোক উনি 1980 সালে জন বলিঞ্জার বা সামথিং, উনি একটা নতুন ইয়ে করে, নতুন একটা ব্যান্ড ক্রিয়েট করে। নতুন ব্যান্ডটা কি, মুভিং এভারেজটাকে উনি আরো কাজ করে। উনি করলো কি, লাস্ট 20 দিনের মুভিং এভারেজটা নিল, মানে একটা শেয়ারের গত 20 দিনের মুভিং এভারেজটা কত, ওইটাকে এবার উনি স্ট্যাটিস্টিক্স এর ডাটায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ফেললো 2%, +-2, ওইটার 2% উপরে কত হয়, 2% নিচে কত হয়, মানে আমরা একটা স্ট্যান্ডার্ড মুভিং এভারেজ পেলাম 20 দিনের, 20 দিনেরটার 2% কত বাড়লে, 2% কমলে কত, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে উনি একটা নতুন থিওরি দিল। উনার থিওরি হচ্ছে, যদি কারো কোনো শেয়ার উপরে থাকে, মানে ও যে একটা ব্যান্ড ক্রিয়েট করলো, ব্যান্ডটা ওর নামে হলো, কেউ বলে বলিঞ্জার ব্যান্ড, কেউ বলে বোলিঙ্গার ব্যান্ড, ওগুলো আমরা জানি না কোন দেশে কি নাম উচ্চারণ করে, যে নামই হোক, এই বলিঞ্জার ব্যান্ড বা বোলিঙ্গার ব্যান্ডের মেইন ইস্যুটা হলো, আপনার যখন ওর ব্যান্ডের উপরে শেয়ারের দাম থাকবে, উপরে, আপনি শেয়ারটা বেচে দিবেন। পয়েন্টটা বুঝছেন ভাইয়া? আমি ভিডিও দেখাবো, স্লাইডও দেখাচ্ছি, আমরা প্র্যাকটিক্যালিও দেখবো, কিন্তু পয়েন্টটা বুঝছেন আমি কি বলছি? ভাইয়া কেউ শুনছেন? জি শুনছি। হ্যাঁ, মানে পয়েন্টটা বুঝছেন, মানে বলিঞ্জার ব্যান্ডের ইয়েটা, কনসেপ্টটা? জি জি। তাহলে ক্যালকুলেশন অফ বলিঞ্জার ব্যান্ড যেটা বললাম, calculation the upper Bollinger, you have to calculate the moving average of the close and standard deviation to it. For example, upper band formula would be moving average
প্লাস 2, এটা 2% স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, নিচে 2% হবে, এবং মানে উপরে 2 নিচে 2 আর মাঝখানেরটা হচ্ছে মুভিং এভারেজ। তা আমাদের অত কষ্ট করতে হবে না, এগুলো ওয়েবসাইটে মানে বিভিন্ন ওয়েবসাইটে করেই দেওয়া আছে। আমাদের শুধু বুঝতে হবে মিনিং গুলো কি। ক্লিক করলে তো আরো অনেক গ্রাফ পাবেন, এখানে শত শত টেকনিক্যাল অ্যানালিসিস আছে, কারণ শত শত নিয়ে আমার দরকার নেই, আমরা 4টা নিয়ে কাজ করব। সেকেন্ড, আমরা থার্ডটাতে আসছি। থার্ডটা হচ্ছে আমরা যখনই কোনো শেয়ার কিনবো, শেয়ার আমরা একটা বোলিঙ্গার ব্যান্ড, এই ব্যান্ডটা দেখবো। বোলিঙ্গার ব্যান্ডটা কিরকম হচ্ছে দেখেন, এইটা হচ্ছে মুভিং এভারেজ। এই যে এই দাগটা গেল, এই দাগটা হচ্ছে পুরোপুরি মুভিং এভারেজ, মানে একটা শেয়ারের মুভিং এভারেজ এটা। আর নিচেরটা হচ্ছে 2% মাইনাস ডেভিয়েশনে শেয়ারের প্রাইসটা এখানে 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 থাকে। আর উপরেরটা হচ্ছে আপনার 2% ডেভিয়েশন, এটা আপ হলে কোথায় থাকবে। ওনার যেটা কনসেপ্ট, এটা হলো এটার আগে পরে 2%-এর 20 দিনের অ্যাভারেজে শেয়ার যে জায়গায় থাকে ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ওই জায়গায় শেয়ার নিয়ে ভয়ের কিছু নেই। এটা ওভার স্টেটেড, দাম বেশি দাম কম ওইসব কোনো ইস্যু আসবে না। যখনই এই জায়গাটা ক্রস করছে, ধরেন এইখানে যে দাগটা আছে, এই জায়গাটা যখন ক্রস করে গেল, মাঝের জায়গাটা ক্রস করলো, মাঝেরটা কি স্ট্যান্ডার্ডটা ক্রস করলো, স্ট্যান্ডার্ডটা ক্রস করে যখন চলে যাচ্ছে, ওই পার্ট গুলোকে দেখেন ও ইয়েলো করে দিয়েছে, এই পার্ট গুলোকে ইয়েলো করে দিয়েছে। এই পুরাটাকে কেন করেছে দেখেন, এই জায়গায় যে উপরে যেটা বেশি ছিল এটাও ক্রস করেছে, এখানে দেখেন উপরে ক্রস করে চলে গেছে, ক্রস করে চলে গেছে, ক্রস করে চলে গেছে। বলিঞ্জার ব্যান্ড বলছে যখন শেয়ারের প্রাইস তোমার উপরেরটাকে ক্রস করে চলে যাব, মানে ব্যান্ডের উপরে চলে গেল, যে ব্যান্ডটা দেওয়া আছে, তুমি অবশ্যই শেয়ার বেচে দিবে। এটা কিন্তু কেনার জন্য না, এটা বেচার ইন্ডিকেটর। আই রিপিট, এটা কেনার ইন্ডিকেটর না, এটা বিক্রির ইন্ডিকেটর। আপনি একটা শেয়ার কিনলেন, কেনার পর আপনি বলিঞ্জার ব্যান্ডে চেক করলেন, এটা কেনার সময় না, বেচার সময়। এটা বেচার সময় আপনি দেখলেন বলিঞ্জার ব্যান্ডটা ক্রস করে গেছে, এখন এটা সামনে দাম বাড়বে না কি হবে আপনার দরকার নাই, আপনি শেয়ারটা বেচে বের হয়ে যাবেন। এটা ওকে? এটা ওকে হলে আমরা একটু আবার সেম পেজে যাব। জি, তার মানে আমরা বলিঞ্জার ব্যান্ড দিয়ে আমরা বাই বা সেল করার সিদ্ধান্ত নিব না, মানে বাইং এর সিদ্ধান্ত নিবেন না, সেলের সিদ্ধান্ত নিবেন। জি, সেলের সিদ্ধান্ত নিব, শুরু সেলের সিদ্ধান্ত নিবেন। তো বলিঞ্জার ব্যান্ড দেখা যাচ্ছে তো অনেক ক্ষেত্রে বলিঞ্জার ব্যান্ডের বাড়ি উপরে সর্বোচ্চ লাগার পর এরপর উঠতে থাকে সেই ক্ষেত্রে না, আপনার বললাম না টেকনিক্যাল অ্যানালাইসিস, এখানে দুটো ইস্যু, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, আমাদের একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে একটু লং টার্ম অ্যানালাইসিস, আর একটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনি ইউজ করছেন কিন্তু কেনা বেচার জন্য। আপনি যখন একটা শেয়ার বলিঞ্জার ব্যান্ডের উপরে গেল, ধরেন গ্রামীণফোনেরটা আমরা থাকি চেক করবো এখন, ধরেন এটা বলিঞ্জার ব্যান্ড হচ্ছে 350 টাকা, এটা 350 যখন ক্রস করে গেল আপনি বেচে দিলেন। বেচার পর দেখলেন এটা 360, মানে দাম বাড়ছে, একদিন দুই দিন দাম বাড়ছে এবং ট্রেন্ড দেখছেন দাম বাড়ছে, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সও কিন্তু উপরের দিকে উঠছে, তখন আপনি আবার কিনে নেন, আবার কিনে নেন। ওই পর্যায়ে থেকে কেনার পর ঠাস করে মার্কেটটা পড়ে গেল গা, পরে যেতে পারে। আমি তো বললাম আপনাকে এখানে, ওই জন্য টেকনিক্যাল শর্ট টার্ম, কিনবেন বেচবেন, কখনো লাভ হবে কখনো লস হবে। আপনি যখনই শুধু লাভের চিন্তা করবেন আপনি শেয়ার মার্কেটে জীবনে পাবেন না, এটা সম্ভবই না, কোনো শেয়ারই সম্ভব না। মার্কেটের ধরেন সবচেয়ে ভালো শেয়ার গুলো নিয়ে আপনি একটা পোর্টফোলিও বানালেন, আপনার ধরেন একটা 1 কোটি টাকা ফান্ড করলেন, 1 কোটি টাকা নিয়ে আপনি বিএটি শেয়ার কিনলেন, আপনি গ্রামীণফোনের শেয়ার কিনলেন, আপনি বার্জার কিনলেন, আপনি মেরিকো কিনলেন, তাও তো অনেক পাবেন না, এগুলো শেয়ারের দামও বেশি, শেয়ারও পাবেন অল্প, যাই হোক কিনলেন, কিনে আপনি একটা পোর্টফোলিও সাজায় রাখলেন, 3 মাস পর দেখবেন আপনার পোর্টফোলিও হয়তো নেগেটিভ, হ্যাঁ, বা 15 দিন পরে নেগেটিভ হয়ে যেতে পারে, কারণ দাম তো বাড়বে কমবে। দাম বাড়া কমাটা হচ্ছে চাহিদা যোগান, মেইন কথা। সেম আমাদের আলুর দাম এক সময় কি বলে পেঁয়াজের দাম 100 টাকা 200 টাকাও কেজি হয়ে যাচ্ছে, আবার পেঁয়াজের দাম 20 টাকা কেজিও সেল হচ্ছে। যখন যোগান থাকে না, চাহিদা বেশি, দাম বেড়ে গেছে। শেয়ারও সেম, যখন আপনার যোগানটা থাকবে কম, চাহিদা থাকবে বেশি, দাম বেড়ে যাবে। এখন যখন চাহিদা নাই, যোগান আছে, তখন দাম কমে যাবে। কারণ আপনি শুধু শুধু কথার কথা, এখন আপনাকে যদি বলে ইউনিলিভারের শেয়ার কিনে 1000 শেয়ার কিনে রেখে দাও, এক্সাম্পল, আপনি, আমার ধারণা 100 জনের মধ্যে 90 জনই ইন্টারেস্টেড হবে না, 100 জনে। কারণ 4000 টাকা করে শেয়ার কিনবো, আপনি বছর শেষে 50% ডিভিডেন্ড, মানে 50% না 500%, মানে 50 টাকা, ওটার পর 5 টাকা ট্যাক্স কাটবে, 45 টাকা, তাহলে 45 ওভার 3000 বা 4000 টাকা আপনার আসলে কোনোভাবে রিটার্নটা ম্যাচ করে না কোনো দিকে। ইভেন এটা যদি 3800 থাকে, এটা কোথায় বাড়বে? বরং 3800 এটা 3000 চলে আসতে পারে এনি টাইম, আপনার ক্যাপিটাল নেই। সুতরাং ওইটা থাকবে, কখনো বাড়বে কখনো কমবে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে যেটা হয়, এখানে কিন্তু এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি এরকম কোনো ইস্যু নেই। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আমাকে প্রেডিক্ট করতে হবে কোনটার দাম বাড়বে, আমি ওটার সাথে উঠে যাব, ওটার সাথে নেমে যাব।
দ্যাটস অল। এবং কতদিন থাকবো, মাসের পর মাস থাকলে তার টেকনিক্যাল অ্যানালাইসিস হলো না। আমি ইভেন একটা শেয়ার 10 দিন দাম বাড়ছে ধরেন, আপনি উঠলেন 4 দিন 5 দিনের মাথা আপনি বেচে বের হয়ে যাবেন। ওই যে জেলের গল্পটা মনে রাখবেন, জেলের গল্প যেটা বলছি, স্যাটিসফ্যাকশন। আপনাকে আপনার একটা হিসাব থাকতে হবে। আমি এই শেয়ারটা 40 টাকায় কিনলাম, আমি জানি দাম বাড়বে, কিন্তু আমি এটা 50-55 আমি বেচে দিব। আপনি 40 টাকা কিনলেন, 55 উঠলো, বেচে দিলেন। বেচে আমি বলবো প্রফিটটা সরাই নেন। এবার মূলটা আছে, শেয়ারের দাম আবার বাড়ছে, আবার 55 টাকায় কিনেন, নাম্বার অফ শেয়ার কমে যাবে, তবুও কিনেন। কিনে আবার দেখলেন কি হয়, কিন্তু প্রফিটটা টেক করবেন। যখন একটু ফান্ড নিয়ে মুভ করবেন এবং যখন একটু ইয়ে টাইপের আপ ট্রেন্ডে মুভ করবেন, প্রফিট গুলো একটু টেক করবেন। কারণ শেয়ার মার্কেটে সবাই প্রফিট করেছিল 2009 বা 10-এ, সবাই, মানে 100 জনের মধ্যে 100 জনই প্রফিট করেছিল। প্রফিটটা টেক করেছে হয়তো 20 জন বা 15 জন, বাকি 85 জনে টেক করতে পারেনি আর বেরোতে পারেনি। এটা হচ্ছে স্টপ লস। ওরা যেটা হয়েছিল, কারণ আমি যেটা বলছিলাম ওই সময় সিএফও ছিল আমার ফ্রেন্ড ইবিএল সিকিউরিটিজে, ও নতুন এসেছিল, ও অন্য কোম্পানিতে জব করতো। তারপর ওর সাথে দেখা করতে আমি যেতাম দেখার জন্য। আমি কিন্তু তখন কোনো ইনভেস্টমেন্ট ছিল না, আমি ইনভেস্টমেন্ট বুঝতাম না ওই সময়। আপনার ওইখানে আমি দেখেছি মানে লোকের কান্নাকাটি কল্পনা করতে পারবেন। এবং অনেককে আমরাও বলছিলাম ভাই বেচে দেন, যা আছে ওইটুকে বেচেন। না না, আমার ধরেন উনার ইনভেস্টমেন্ট ছিল 10 লাখ টাকা, ওটা একসময় 50 লাখ হয়ে গেছিল, পরে ধরেন মার্কেট কমে আবার ধরেন 20 লাখে আছে, তাও কিন্তু উনার 10 লাখ টাকা লাভ আছে। কিন্তু ওই 10 লাখ টাকা উনি টেক করেনি, উনি ওয়েট করছে এটা 20 থেকে আবার 30-এ চলে যাবে বা 50 হয়ে যাবে। মানে উনি শুধু ওয়েট করছিল, উনি একজন না, কিন্তু উনারা ওয়েট করছিল কখন প্রাইসটা আবার মুভ করবে, আবার একটা শার্প মুভ করবে, মুভ করলে উনারা আবার একটা আর্নিং পাবে। উনারা ওইটার জন্য ওয়েট করছিল এবং ওই ওয়েটই করে গেছে, শেষ পর্যন্ত আর কিছু হয়নি। এখন শেয়ার মার্কেটে যেটা বললেন লোভ করবেন না, এটা খুব মানে শেয়ার মার্কেট খুব বাজে একটা জায়গা ওই জায়গায়। আচ্ছা ভাইয়া, এবার আমরা একটু দেখি বলিঞ্জার ব্যান্ডটা এটাতে পারা যায় কিনা। মুভিং এভারেজ, ক্যান্ডেলস্টিক, ওভারলেতে দেখেন বলিঞ্জার ব্যান্ডস বলে বিবি দেওয়া আছে। বলিঞ্জার ব্যান্ড মডিফাইড টু ইনভেলপ ট্রেডিং ব্যান্ড, নেটের চ্যানেল, মাইক ট্রেডিং, এগুলো শত শত আছে। সবগুলোর কনসেপ্ট কোনোটা বলছে হয়তো 20 দিনের নাও, কোনোটা বলছে তুমি 20 দিনের নাও, এর আগে 20 দিনের নাও, হাই 20 দিনের নাও, লো 20 দিনের নাও। এক একজন এক একটা থিওরি দিয়েছে, থিওরির কোনো অভাব নাই। কিন্তু কনসেপ্ট হচ্ছে খুব সিম্পল। কনসেপ্টটা হচ্ছে আপনার 20 দিনের মুভিং এভারেজটা যাবে, 20 দিনে মুভিং এভারেজে 2% স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, হয় উপরে 2% বা নিচে 2%। এই ডেভিয়েশনের মধ্যে যখন আপনার বলিঞ্জার ব্যান্ডটা ক্রস করবে, আমরা তখন শেয়ারটা বেচে বের হয়ে যাব। এখানে বলিঞ্জার ব্যান্ডটা আমরা সিলেক্ট করি, এখানে 22 দেওয়া আছে, মানে 20 বলতে 20 দিনের এভারেজ, আর 2 মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2। আপনি চাইলে ওটা বাড়ানো কমাতে পারেন, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমরা ওই জন্য এগুলো বাই ডিফল্ট দেওয়া আছে, আমরা এটাকে অ্যাড করলাম। অ্যাড করার পর এবার দেখি আমার জিপিতে কি দেখায়। এটা হচ্ছে জিপির বলিঞ্জার ব্যান্ড। একটা জিনিস দেখেন, নিচের মাঝখানেরটা হচ্ছে আমার 20 দিনের এভারেজ। 20 দিনের এভারেজ কিন্তু অনেক নিচে বর্তমান প্রাইসের থেকে, নাম্বার 1। নাম্বার 2, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু ড্রপ করেছে, মানে এদিকে আস্তে আস্তে এটা কিন্তু একদম ডিক্লাইনিং এ চলে গেছে, 2% -2% স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে। কিন্তু +1 এ এসে এটা আবার মানে +2% এটা আপ হয়েছে। কিন্তু জিপির প্রাইসটা এই পয়েন্টের থেকে দেখেন, এই পয়েন্টের থেকে বলিঞ্জার ব্যান্ডের উপরে। এখন আপনাদের মতামত কি, এটা রাখা উচিত না বেচা উচিত? বেচা উচিত, বেচা উচিত, বেচা অবশ্যই বেচা উচিত। এবং দেখেন এটা আসলে কিন্তু বেচা উচিত, প্রাইস পড়া শুরু হয়ে গেছে আবার। কারণ জিপির প্রাইসটা স্ট্রেংথটা নিচ্ছে না, কোনো কারণে রেজিস্ট হচ্ছে বারবার। রেজিস্ট কেন হয়? এবং রেজিস্ট হওয়ার একটা মেজর কারণ হচ্ছে যখন মানুষের মনে সাইকোলজিক্যাল একটা ইস্যু থাকে। এই যে আপনারা এখন ধরেন আমরা 8-9 জন 10 জন 11 জন আছি এখন, এই 11 জন মিলে ধরেন আমরা এখন জিপি ট্রেড করি এক্সাম্পল। দেখা যাবে কি আমরা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছে এটা 325, 30, 35, 30-35-এ কিনবো, 50 হলে বেচে দিব, 35-এ কিনবো, 50-এ বেচবো। এই ডিসিশনে যখন মুভ করতে থাকবেন দেখা যাবে এটা বারবার 35-এ কিনছেন, 50-এ বেচে দিচ্ছেন, মার খেয়ে আবার 35-এ চলে আসছে। হয়তো ওভার দ্য পিরিয়ড হচ্ছে, এটা প্রতিদিন হবে না। আবার আরেকটা ইস্যু হচ্ছে, শেয়ার মার্কেটে ট্রেডিং করার অর্থ এই না যে আপনাকে প্রতিদিন ট্রেডিং করতে হবে, এটাও না। আপনি অনেক সময় এই যে জিপি এক্সাম্পল ধরেন, জিপিটা আপনি কিনলেন, আপনি ধরেন আমি এমন একজন ট্রেডার যে শুধু একটা, আমি আর একজন পরিচিত আছে, উনি শুধু জিপি নিয়ে ট্রেড করে। উনি সেই 2000
মানে 2010-এর দিকে বোধহয় মার্কেটে জিপি আসছিল, আমার এক্সাক্ট মনে নাই। উনি তখন থেকে জিপি নিয়ে ট্রেড করে, মানে উনি তখন থেকে উনি জব করে, সাধারণ চাকরিজীবী আপনার আমার মতোই, মানে খুব উঁচু কোটি কোটি টাকা আছে তাও না, কিন্তু উনি যেটা করেছিল ওই সময় থেকে একটা বুদ্ধিমানের কাজ, উনি শুধু গ্রামীণ ফোন কিনতো, গ্রামীণ ফোন বেচতো, অন্য কোনো শেয়ার না, আর ইনজেক্ট করতো প্রতি মাসেই ডিপিএস এর মতো গ্রামীণ ফোনে টাকা ইনজেক্ট করতো। আবার গ্রামীণ ফোন কেনা বেচা যখন করে উনার কিছু কিছু ফান্ড আবার প্রাইস পয়েন্ট বেশ এভারেজ হয়ে গেছিল, মানে ধরেন আপনি 100 টাকায় 10,000 শেয়ার কিনেছিল বা 200 টাকায়, পরবর্তী 300 টাকা 100টা কিনলো, তারপরে দেখবেন ওই এভারেজ কস্টটা কম, উনার ওই বেনিফিটটাও পেয়েছে যেহেতু একটা স্ক্রিপ্টে ছিল। উনি শুধু জিপি কেই উঠানামা, উনি শুধু জিপিতেই খেলে, ইভেন এখনো টিল টুডে উনি কিন্তু এইরকমই করে। উনি জিপি 340 বা 50-এ আসলে বিক্রি করে দিচ্ছে, আবার জিপি যখন আপনার এরকম 330, 25, 28-এর দিকে উনি 320-এ কিনেছে, আমি জানি কয়েকদিন আগে যখন 20-এ এসেছিল উনি 20-এ কিনেছে, আবার উনি 320-এ উনি কিনেছে 10,000 জিপি কিনেছে 320-এ, উনি 10,000 জিপি সেল করেছে 350-এ। মানে উনার যেটা হচ্ছে আপনি যখন একটা শেয়ারে থাকবেন আপনার কিন্তু এন্টায়ার ডাটাটা মাথায় আছে, আপনি জানেন এটা বাড়লে কোথায় যাবে, কমবে কোথায় আসবে। এখন উনি 350-এ বিক্রি করলো, 10,000 শেয়ার গুণ 30 টাকা গেইন, মানে 3 লাখ টাকা গেইন করলো, বিক্রি করে বের হয়ে গেল। বেরোনোর পর উনি কিন্তু অন্য কোনো শেয়ারে টাকাটা ঢুকাবে না, উনি ওনার বিও অ্যাকাউন্টে টাকাটা নিয়ে বসে আছে, কেন? ফর দ্য নেক্সট ফল। এটা আবার পরে আবার কিন্তু 320, 25, 30 কোন একটা রেঞ্জে আসবে, নতুন যেখানে সাপোর্ট করে ওইটুক পর্যন্ত আসবে, ওইখানে আসতে হয়তো এটা সময় লাগবে 1 মাস, আবার হইতে পারে 10 দিন, উনি তখন আবার কিনে নেবে। কেনার পর ওটা আবার বেড়ে ওই জায়গায় যেতে উনার হয়তো আরেকটু সময় লাগবে, হয়তো এটা 1 মাসেও যেতে পারে, 2 মাসেও যেতে পারে, 3 মাসেও যেতে পারে, কারণ জিপি 350-এ কিন্তু দেখেন গত 1 মাসে নাই, লাস্ট 1 মান্থে 350-এ ছিল না, জিপি বোধহয় অক্টোবরে 350 হিট করেছিল, তাহলে অক্টোবরের পর নভেম্বর ডিসেম্বরে এসে উনি আবার প্রফিট টেক করেছে। কিন্তু এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি, এটা আপনারই হতে হবে তা না, কিন্তু মেইন ইস্যু হচ্ছে স্ট্র্যাটেজির ইস্যুতে আপনাদের মানে সবারই আমাদের মাথায় রাখতে হবে শেয়ার মার্কেটে আছি বলে প্রতিদিন ট্রেড করতে হবে, এটাও ঠিক না। আমরা শেয়ার মার্কেটে মানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস যেগুলো করছি এইগুলো কিন্তু টেকনিক্যাল, এগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এটা জিপি বলছি ভালো শেয়ার, জিল বাংলা, ইউনাইটেড এয়ার দেখেন না, ইউনাইটেড এয়ারও দেখতে পারেন, যদি ইউনাইটেড এয়ারও দেখেন না এটা দাম বাড়বে কিনে ফেলেন, এটা কোনো ফান্ডামেন্টাল নাই, 2-3 দিন দাম বাড়লো বা দাম বাড়লো না বেচে দেন। এই টেকনিক্যাল অ্যানালিসিসের মেইন উদ্দেশ্য হচ্ছে কোনটা বাড়বে কোনটা কমবে, এটার জন্য আপনি কিছু ডিসিশন মেকিং করবেন, ডিসিশন মেকিং করে এরপর ওইটার উপর কিছু অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে আপনি কিনবেন, ওই অ্যানালাইসিস উপর বেস করে আপনি রেডি থাকবেন, আপনি বেচে দিবেন। এখন ওই কেনা বেচাটা 15-20 দিনের চেয়ে বেশি না। এখন যদি কোনো কারণে প্রাইস ধাক্কা খাচ্ছে, সাইডওয়ে ট্রেন্ড ক্রিয়েট হয়, এখন যদি আপনার ইন্টারেস্টেড হন আমি সাইডওয়ে ট্রেন্ডটা কন্টিনিউ করব, ধরেন আমি পার্সোনালি সাইডওয়ে ট্রেন্ড হলে আমি সাইডওয়ে ট্রেন্ডটা কন্টিনিউ করি পার্সোনালি আমি। আবার অনেকের কথা হচ্ছে সাইডওয়ে ট্রেন্ডটা তো অনেক সময় 1 বছরও হতে পারে, আমি 1 বছর ওয়েট করব না, আমি এখন বেচে বেরোয় গেলাম, অন্য কোনো একটা স্ক্রিপ্টে করলাম, ওইটা যখন আবার সাইডওয়ে ট্রেন্ডের থেকে একটা আপ ট্রেন্ডে যাচ্ছে আমি আবার ঢুকলাম, এটাও স্ট্র্যাটেজি। প্রত্যেকটা কারেক্ট স্ট্র্যাটেজি, কিন্তু আপনাদের যেটা করতে হবে যে যার স্ট্র্যাটেজি সেট করতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমার 6টার মতো শেয়ার সিলেক্ট করা আছে পার্সোনালি, আমার এই 6-7টা শেয়ারের আমি প্রত্যেকটা মুভমেন্ট বলতে পারি, মানে আমি প্রতিদিন ঢুকি না, কিন্তু 6-7টা শেয়ার আমি ফলো করছি ধরেন আজকে 10 বছর ধরে। 10 বছর ফলো করাতে যেটা হয়েছে আমি জানি এটা বাড়লে কোথায় যায়, ইভেন ধরেন মার্কেটের গ্রাফও দেখছি না, কিছু করছে না, কিন্তু আমি জানি এই শেয়ারটা বাড়লে কোথায় যায়, এই শেয়ারটা পড়লে কোথায় আসে, এটা সাধারণত কোন মাসের দিকে বাড়ে, সাধারণত কোন মাসের দিকে পড়ে, এরকম কিছু ইস্যু আছে, এবং কোন শেয়ার সাধারণত কিরকম ডিভিডেন্ড দেয়। আরেকটা মেজর ইনফরমেশন আপনাদের বলি, হয়তো করেন তবু আমারটা আমি আমার ক্লাস হিসেবে আমি বলে যাচ্ছি। একটা মেজর ইনফরমেশন হচ্ছে আপনারা অবশ্যই যখন আপনাদের ইয়ে হবে কি বলে যখন প্রফিট হবে, যখন আপনাদের প্রফিট হবে প্রফিটটা টেক করবেন, অবশ্যই প্রফিট টেক করবেন সবাই। প্রফিটটা টেক করি না আমরা আরেকটা বলে ইনভেস্টমেন্ট বাড়াবো না, বাড়াবো, প্রফিট টেক করে প্রফিটটাকে রিইনভেস্ট করে প্রফিটটা টেক করবেন, নাহলে প্রফিটটা আমাদেরকে মেজর হ্যাম্পার করে। আপনি যখনই দেখছেন আপনার কেনা দাম 10 টাকা, মার্কেট দাম 13 টাকা, আপনার মধ্যে একটা লোভ ক্রিয়েট হয়, এই লোভটা একটু সমস্যা। যদি না আমরা বলছি লং টার্ম হচ্ছে লং টার্মের সাথে কোনো কিছু আপনি ম্যাচ করতে পারবেন না। আপনারা যার যার কিছু শেয়ার সিলেক্ট করেন, এই শেয়ারগুলোর উপরে এই গবেষণাগুলো করেন। আমরা আরেকটা ইন্ডিকেটর দেখবো এখন, এটা হচ্ছে বলে আরএসআই হচ্ছে আপনার নেক্সট ইন্ডিকেটর। কিন্তু এই তিনটার ব্যাপারে কোনো কনফিউশন আছে আপনাদের? কারণ আমি চাচ্ছি এগুলোর ব্যাপারে কোনো কনফিউশন থাকা যাবে না,
প্রথমটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, 2 নাম্বারটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে 13 দিন, একটা 26 বা 30 দিন। 13 বা 26 দিন গোল্ডেন ক্রস যেখানে করবে ওইখান থেকে দাম বাড়তে শুরু করে, ওইখানে গিয়ে আপনার শেয়ার ইয়ে করা উচিত। তারপরে হচ্ছে আমার গোল্ডেন ক্রসের পরেরটা বলছিলাম আমরা বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ড হচ্ছে ওই 20 ডেজ মুভিং অ্যাভারেজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন নিচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে যখন চলে যায় আমরা ওই জায়গায় শেয়ারটা বেচে দিব। বলিঞ্জার ব্যান্ড দিয়ে আমরা সাধারণত শেয়ার কেনার ডিসিশন নিই না, বলিঞ্জার ব্যান্ড দিয়ে আমরা শেয়ার বেচার ডিসিশন নিই, বলিঞ্জার ব্যান্ডটা সাধারণত। এইটুক কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই? জি না। ওকে ভাই, তাহলে এখন আমরা আরেকটা নতুন আরেকটা ইয়েতে যাই, আরেকটা স্পেলিংটা একটু বলা যাবে? গোল্ডেন ক্রস, মিস করছিলেন। গোল্ডেন ক্রস ভাইয়া, GOLDENCROSS, গোল্ডেন ক্রস। ওটা বুঝছি, বলিঞ্জার ব্যান্ড বললেন যেটা, বলিঞ্জার ব্যান্ড। ও বলিঞ্জার, BOLLINGER, আর বলিঞ্জার ব্যান্ড পাবেন ভাইয়া আপনি যখনই ওই পেজে ঢুকবেন ওইখানে দেখবেন একদম বলিঞ্জার ব্যান্ড রেডিমেড আছে। বলিঞ্জার ভালো টুলস, খুবই ভালো টুলস। এইবার হচ্ছে আমরা যে নেক্সট টুলটাতে যাব এটাকে বলে RSI। RSI টা হচ্ছে আসলে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, মানে একটা ইন্ডেক্সের স্ট্রেংথ কত। স্ট্রেংথ বলতে স্ট্রেংথটা এগুলো তো সেম, আমি একটা ক্যালকুলেশনটা দেখাবো কিন্তু ওই ক্যালকুলেশন আমার আপনার দরকার নেই, ক্যালকুলেশন গুলো ওরা আমাদের জন্য করে রেখেছে। RSI টা প্রতিদিন দেখে ডিসিশন নিতে হয়। RSI এর ক্ষেত্রে আপনি যখন শেয়ারটা কিনলেন, কোন একটা শেয়ার 10 দিন 15 দিন হচ্ছে আপনি হোল্ড করে রেখেছেন, আপনি বেচে দিবেন, কিন্তু ধরেন হয়তো আমি 3 দিনে বেচবো না বা 4 দিনে বেচবো না। আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমি আমার হিসেবে, মানে আমাদের যা সবার একটা পিক থাকবে, আমার হিসেবে আমি যখন ওই প্রাইসটা পাবো আমি ওইখান থেকে বেচে বের হয়ে যাবো, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। তখন আপনি ওটার জন্য বেশ কিছুদিন ধরে ওয়েট করছেন, তখন ওই সময় আপনি RSI টা ফলো করবেন যখন শেয়ারটা ধরে আছেন। RSI টা হচ্ছে একটা শেয়ারের স্পেক, যেটা বলে আর কি, স্পেকটা কতটুকু বাড়ছে, ইন্ডিভিজুয়াল শেয়ারের কতটুকু স্ট্রেংথ আসছে। স্ট্রেংথটার সাথে ওরা অনেক কিছুই কাউন্ট করে, শেয়ারটা কতটুক, নাম্বার অফ শেয়ার কতটুক কেনা বেচা হচ্ছে সবকিছু ওরা কাউন্ট করে ওরা একটা 0 to 100 একটা স্কেল করে। 0 to 100 মানে RSI যখন দেখবেন তখন দেখবেন শেয়ার গ্রাফের নিচে বা উপরে বা অনেক সময় শেয়ারের নিচে যে কোনোখানে আরেকটা নতুন গ্রাফ ক্রিয়েট হয়। এই গ্রাফটাতে আপনাকে দেখাবে 0 to 100 একটা 0 1 2 3 4 5 6 7 8 100 করে স্কেল থাকবে। এই স্কেলের মধ্যে যদি ওই RSI টা 30 এর নিচে হয়, 30 এর নিচে বলতে এটা 29 30 এর নিচে, তখন এটাকে বলা হয় আপনার ওভারসোল্ড। আর RSI যখন 70 এর উপরে হয় তখন ওটাকে বলা হয় ওভারবট। মানে বেশি কেনা হচ্ছে, এবং যখন বেশি কেনা হচ্ছে এই সিচুয়েশন হয়, যদি 70 ক্রস করে তখন অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের ধরে নিতে হবে এই প্রাইসটা টিকবে না। RSI যদি 70 উপরে যায় ধরে নিতে হবে এই প্রাইসটা টিকবে না। আবার RSI যদি 30 নিচে যায় তাও ধরে নেন দাম যদি টিকেও থাকে, ধরেন শেয়ারের দাম পড়ে নাই কিন্তু RSI নিচে 30 এর নিচে চলে গেল, 30 এ চলে গেল, তখন হচ্ছে কি এটা 99.99% চান্স এই শেয়ারের দামটা পড়ে যাবে। 30 নিচে গেলে? জি ভাইয়া, 30 এর নিচে চলে গেলে, 30 এর নিচে মানে যত নিচের দিকে চলে আসবে। RSI স্ট্যান্ডার্ড হচ্ছে যতটুক হাই থাকে, হাই মানে আবার 70 নিচে থাকতে হবে। RSI ধরেন 50 60 এইসব লেভেলে থাকলে আমাদের জন্য সেফ সাইড হচ্ছে না, ইয়েটা ঠিক আছে, শেয়ারের প্রাইসটা ঠিক আছে। আচ্ছা এইবার দেখেন RSI, এটা জাস্ট দেখানোর আছে দেখাচ্ছি, এটা আপনাদের লিখতে হবে না, বুঝতে হবে না, কিছু করতে হবে না, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য। RSI হচ্ছে একটা ক্যালকুলেশনের মাধ্যমে হয় আর কি, এবং এই ক্যালকুলেশন গুলো এক্সেল ফাইলেও করা যায়। একসময় আমরা করতাম কি, ধরেন 2010 এর দিকের কথা বলছি, তখন আমি একটু এক্সেল শিখতাম আর কি, তখন আমরা ডিএসসি এর ওয়েবসাইটের সাথে আমার এক্সেল ফাইল লিংক করা ছিল, মানে এদিকে শেয়ার কেনা বেচা হচ্ছে, যেটাই হচ্ছে আমার এক্সেল ফাইলও একই সাথে কেনা বেচা হচ্ছে, আপ হচ্ছে, এবং ওইটার সাথে আমাদের বিভিন্ন সূত্র ক্যালকুলেট করা যায়। তখন এক্সেল এর ভার্সন ছিল অনেক পুরনো, ওল্ড ভার্সন, খুব প্রবলেম হতো, মানে তখন তো আর এত পেজ আমি পাই নাই, থাকলেও পাই নাই, আর তখন নেটের স্পিড ছিল লো, এখনকার মতো তো স্পিডও ছিল না, নেট ছিল কিন্তু স্পিডটা একটু লো ছিল। তখন যেটা হতো কি, আমরা মাঝে মাঝে একটু দেখার জন্য, এরকম টুকটাক কিছু ক্যালকুলেশন দেখানোর জন্য আমরা বসে আমি কিন্তু শেয়ারের ক্যালকুলেশন গুলো শিখেছি 2010 এর দিকে একটা ইন্ডিয়ান ভদ্রলোকের কাছ থেকে,
ওই ভদ্রলোকের স্টুডেন্ট হচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালা, সে বিখ্যাত। ও উনার থ্রুতেই আমার সাথে একবার রাকেশ ঝুনঝুনওয়ালার দেখা হয়েছিল, কথা হয়েছিল, এবং খুব মজা পাবেন। উনি কিন্তু নাম যদিও ঝুনঝুনওয়ালা, কিন্তু বাঙালি মানুষ, উনি বাংলাতেই কথা বলে, এবং উনাদের কিছু থিঙ্কিং ডিফারেন্ট, এবং উনারা আবার অনেকের ধারণা লাকে এটা হয়, এটা লাকে হয় না। উনারাই বলেছিল, মানে আমি কিন্তু এই জিনিসগুলো উনারা শিখেছি। আপনার তো টেকনিক্যাল অ্যানালিসিস শত শত আছে, আমাকে বললো কি তুমি কত টাকা ট্রেড করো, টাকায় কত টাকা ট্রেড করো। ধরেন কথা আমি আসলে কয় টাকা ট্রেড করি, 200 কোটি টাকা তার করি না, 700 কোটি করি না। এখন ধরেন যে ইনস্টিটিউশন 1000 কোটি টাকা ট্রেড করবে, ধরেন সোনালী ব্যাংকে ভাই আছে সালাউদ্দিন ভাই, এখন সোনালী ব্যাংক ধরেন ট্রেড করলে করবে 1000 কোটি টাকা, কথার কথা। এখন উনার ওই 1000 কোটি টাকার একটা কস্ট অফ ফান্ড আছে, একটা ভ্যালু আছে, ওটা ইনভেস্টমেন্ট ম্যানেজারের জন্য একটা লোক আছে, অফিস আছে, একটা বিশাল ইনভেস্টমেন্ট আছে উনার ওই 100 কোটি টাকা যদি 10% রিটার্নও ধরে বছরে, তাহলে অ্যাটলিস্ট 10 কোটি টাকা প্রতি বছর আর্ন হবে, মিনিমাম আর্ন করতেই হবে। এখন মার্কেট যেভাবে ভোলাটাইল, অনেক সময় 10 টাকা আর্ন করতেও পারে না। তখন উনাদের যেহেতু ফান্ড বড়, উনারা বিভিন্ন এন্ডে মুভ করে, বিভিন্ন শেয়ার নিয়ে ওদের পোর্টফোলিওটা সাজায়। কিছু লং টার্ম পোর্টফোলিও নেয় যেগুলো ডিভিডেন্ড ওদের কাভার দিবে, কিছু শর্ট টার্ম নেয়। উনারা হয়তো দেখবেন 2 লক্ষ গ্রামীণ ফোন কিনে রেখে দিয়েছে, হ্যাঁ, মানে উনাদের বা কোটি গ্রামীণ ফোন রেখে দিয়েছে, এক্সাম্পল বলছি, কারণ উনাদের হচ্ছে পোর্টফোলিওটা ওইভাবে ডাইভার্সিফাই করা। এখন আমাদের তো পোর্টফোলিও ছোট, আমাদের পোর্টফোলিওর জন্য আমি সবসময় বলি, এটা আমি কিন্তু 10 ইয়ার্স ধরে প্র্যাকটিস করছি ভাইয়া, মানে আবার বলার আছে বলছি না, এটা 10 ইয়ার্স প্র্যাকটিস। এই 10 ইয়ার্স প্র্যাকটিসের রেজাল্ট পেয়েছি আমি করোনায়। এই 10 বছরের প্র্যাকটিসের রেজাল্ট আমি পেয়েছি করোনায়। কি করোনার সময় যখন আল্লাহ মাফ করুক সবাইকে, যে বিপদে পড়েছিলাম, ফাইন আমরা পড়েছি, আমার 5 মাস ধরেন 1 টাকা ইনকাম ছিল না, নট এ সিঙ্গেল পয়সা, 1 টাকা ইনকাম ছিল না। অফিস খরচই আছে 1.5 লক্ষ টাকার উপরে। এখন ওগুলো তো আমার সার্ভাইভ করতে হয়েছে। এই সার্ভাইভ গুলো করেছিলাম এই শেয়ার মার্কেটে, কারণ ওই সময় আমি শেয়ার মার্কেটে বেশ ভালো একটা গেইন করতে সুযোগ হয়েছিল, আর লোকজনকে কিছু আইডিয়া দিতাম, ওই আইডিয়া থেকে হয়েছে। তো ওই এন্ডেই বলছি, আপনার সবারই বেসিক 3-4টা ক্যালকুলেশন করে 4-5টা শেয়ার একটু মুভ করবেন, এবং শেয়ারকে 2টা ভাগে ভাগ করবেন। প্রথম ভাগটা হচ্ছে আপনার লং টার্মে আপনারা কিছু ভালো শেয়ার রাখা শুরু করেন, যেটা লং টার্মে আমি বলছি না, এক্সাম্পল আপনাদের কারো 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, 10 লাখ টাকা লং টার্মে ঢুকার দরকার নেই। 10 লাখ থেকে আপনি 50,000 টাকা নেন, ওই 50,000 টাকা লং টার্মে ঢুকাই দেন, কিন্তু ওই 50,000 টাকা আপনি গেট ফিটিং দেন প্রতি মাসে ডিপিএস ফর্মে 5,000, 1,000, 500, যে 500 যদি শেয়ার না ধরেন, আমি ব্যক্তিগতভাবে আমি রেনাটায় করতাম এক সময়, তা আমি কোনো মাসে একটা রেনাটাও কিনেছি, কোনো মাসে আবার 10টাও কিনেছি, বেসড অন ফান্ড, বেসড অন টাকা, বেসড অন ইনকাম, ওটার উপর বেস করে। এখন এইভাবেই আমি যেটা করেছি, আমি লং টার্ম পোর্টফোলিওটা গ্রো করেছিলাম। আর একটা পাশাপাশি কি রাখবেন, পাশাপাশি একটা রাখবেন শর্ট টার্ম বলতে, শর্ট টার্মটা অনেকে জিজ্ঞেস, শর্ট টার্মের মিনিং কি? শর্ট টার্ম মিনিং আপনার উপর, আপনি যেভাবে স্ট্র্যাটেজি সেট করবেন। এখন আপনার স্ট্র্যাটেজি যদি হয় আমি গ্রামীণ ফোন 320 টাকা কিনবো, 325 হলে বেচে দিব, 50 লাগবে না আমার, আমি 5 টাকা প্রফিট পেলে খুশি, এটা আপনার স্ট্র্যাটেজি, এটা ওকে। আপনার যদি স্ট্র্যাটেজি হয় আমি গ্রামীণ ফোন 325-এ কিনবো, 350-এ বেচবো, এটাও একটা স্ট্র্যাটেজি, এটাও ওকে। এখানে কোনো রাইট অর রং নাই, কিন্তু কেনার আগে কিছু এই 4-5টা ক্যালকুলেশন আমরা করব, বেচার সময় কিছু 4-5টা ক্যালকুলেশন করব। আমাদের পার্সোনালি 3টা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের গ্রিড এবং ফিয়ার, এটা আমাদের কন্ট্রোলে রাখতে হবে। নাম্বার 2, আমাদের একটা স্যাটিসফাই লেভেল থাকতে হবে, আমি এই জায়গায় স্যাটিসফাই করব। নাম্বার 3 হচ্ছে আমরা রেগুলার প্রফিটটা একটু টেক আপ করব। আমি পার্সোনালি প্রফিট টেক আপ করে আমি আইসিবি তে ইনভেস্ট করি, কালকে যেটা বলছিলাম, আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড, একটা ফান্ড 100, এই মুহূর্তে বোধ 186 বা 87 টাকা একটা ইউনিট, এটা সম্ভবত 5টা বা 10টা লট সম্ভবত, জাস্ট এক্সাম্পল, তাহলে 5-8-90, তাহলে এটা যে কোনো অ্যামাউন্টে কেনা যায়, যে কোনো ফিগারে কেনা যায়, 8-10 হাজার টাকা করে বাজেট করলেই এটা আস্তে আস্তে কেনা যায়। এবং এটাও লং টার্মে যখন রাখবেন, এটাও ওয়ান কাইন্ড অফ লং টার্ম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এটা আবার যে কোনো সময় বেচেও দিতে পারবেন। আর লং টার্ম শেয়ারের ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি, 10 বছরের ক্যালকুলেশন মাথায় রেখে নামবেন, না হলে শুধু পয়সাটা নষ্ট হবে। আচ্ছা, আরএসআইটা দেখেন, এখানে আমি একটা গ্রাফ দেখাচ্ছি, এটা উদাহরণ, আমরা আবার লাইভ চার্টে যাব একটু। এটা হচ্ছে একটা শেয়ার দেখাচ্ছে, শেয়ারটা এই জায়গায় দেখেন পড়ে গিয়েছিল বেশ ভালো, এই জায়গায় কিন্তু প্রাইস আপ ছিল, এই জায়গাতে আরএসআইটা 50-র উপরে ছিল, এইখানে ছিল। এখানে এটা যখন পড়া শুরু হয়েছে, একটা সময় গিয়ে এটা কিন্তু অনেক পড়ে গেছে, প্রাইসটা 30-এর নিচে চলে গেছে, এবং প্রাইস এখানেও পড়ে গেল।
আবার এটা এভাবে আপ হলো, এখানে কিন্তু বারবার 70-তে কয়েকবার হিট করেছে। মানে এই শেয়ারটা আসলে দেখেন, যদি একটু খেয়াল করেন, যদিও এটা মোটামুটি আপ ট্রেন্ডে আছে, কিন্তু এটা এই জায়গাগুলো প্রায় 70 ক্রস করছে, এই জায়গায় এসে আবার প্রায় 70 ক্রস করছে। আলটিমেট কিন্তু শেয়ার প্রাইসটা পড়া শুরু হয়ে গেল। RSI তে আপনার সুবিধা হলো, আমাদের সুবিধা হলো, যখন আমি দেখলাম আমি একটু ওয়েট করলাম, আমি ধরেন এই জায়গায় যখন পড়ছে ফলো করলাম, এখানে পড়ে গেল, আমি এই জায়গায় কিনলাম বা এখানে কিনলাম, কেনার পর আমি যখন দেখছি RSI এই পয়েন্টে এসে প্রাইসের দাম বাড়ছে, কিন্তু RSI টাও 70 ধরে যাচ্ছে, এইখানে আসলাম RSI 70 ধরে যাচ্ছে, তখন বেস্ট অপশন হচ্ছে এদিকে কোন একটা পয়েন্টে প্রফিটটা টেক করে ফেলা, যে অ্যামাউন্টই হোক। আপনি এখানে প্রফিট টেক করার পর আপনি দেখলেন কিন্তু এখানে এটুক গিয়েছিল, মানে আপনি প্রফিট টেক করলেন ধরেন 28 টাকায়, এটা আলটিমেট ধরেন 32 টাকাও গিয়েছিল, কিন্তু ওই 4 টাকা লস করতে লোভ করতে গেলে হয়তো হতে পারে আপনাকে এটা ওই 28-এ কিনে 20 টাকায় বেচতে হতে পারে। ওই জন্য RSI হচ্ছে আমাদের জন্য একটা মেজর ইন্ডিকেটর। RSI যদি 70-র উপরে চলে যায়, আমাদের মাথায় রাখতে হবে ওই প্রাইসটা টিকবে না, তখন এটা হচ্ছে ওভার বটে চলে যায়। আর RSI তার মানে আমরা RSI যদি 70 তে টাচ করে আমরা সাবধান হয়ে যাব, আমরা সেল করি, আমরা বাইরে হয়ে যাব। সেল মানে সাবধান হয়ে যাব, প্রথম হচ্ছে সাবধান হয়ে যাব, একটু ফলো তো করবেনই। মানে ধরুন 70 টাচ করলে আবার পরে টোরে এর দিকে চলে আসে, এটা একরকম, কিন্তু 70 টাচ করে এখানে এটা কিন্তু মোটামুটি 70 টাচ করে এটার আশেপাশেই ঘুরছে, দেখেন এটা 70 ঘুরছে, তাহলে এটা ডেফিনেটলি খুব অ্যালার্মিং একটা ইস্যু। RSI যখন কন্টিনিউয়াস 70-তে হিট করছে, তার অর্থ এটা এখন ওভার বটের দিকে আছে। আমরা একটা লাইভ ডাটা দেখি। ওভারওয়েট কি কোয়ান্টিটি নাকি প্রাইস? না, এটা কোয়ান্টিটি না, এটা প্রাইসে, আমাদের সবই প্রাইসে, এখানে কোয়ান্টিটির ইস্যু নেই, প্রাইসে। আচ্ছা, আমরা একটা এখানে দেখি RSI টা পাই কিনা, এটা দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের সেই পেজটা? জি। আচ্ছা, এখানে এবার আমরা দেখি এটার RSI কোথায় আছে, ওদো আছে কিনা, মুভিং এভারেজ, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেল, আদার্স, ট্রেন্ড, আদার্সে আছে না? আদার্সে বাস উপরে সার্চ দিলে চলে আসে, উপরে সার্চ বক্সে এইখানে না? জি। RSI নো ম্যাচেস, নো ম্যাচেস। কিন্তু এটা একটা কমন, এটা থাকবে না, এটা কিনলে হয় বলেন তো? আচ্ছা দাঁড়ান একটু দেখি, ওভারলে ইন্ডিকেটরে দেখি। জি। ইন্ডিকেটরে দিলে এই যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স RSI, হ্যাঁ, এখন আমরা এই মুভিং এভারেজ গুলো ধরেন বন্ধ করে দিলাম, বন্ধ করে আমরা RSI টা দিলাম। RSI টা 14 এর মিনিং কি আমরা দেখি, আমরা আগে 14 দিয়ে দেখি, তারপর আমরা আরেকটা দিয়ে দেখবো, অ্যাড করলাম, অ্যাড করার পরে এবার দেখি এটা RSI টা আসলে কি আসছে। নিচে একটা নতুন ঘর আসছে দেখেন, হ্যাঁ, এটা বোধহয় 14 ডেজ গ্যাপে আসছে, অক্টোবরের 24, 25, নভেম্বরের কিছু একটা হয়েছে, 14টা আমরা একটু চেঞ্জ করে দেখবো কি হয়। কিন্তু জিনিসটা দেখেন, জিপির RSI উপরে 70-তে যখন কাছাকাছি চলে গেল, তখনই RSI টা ভেঙে গেল। আবার নিচের দিকে এটা কিন্তু বেশ নিচেই চলছে, বারবার বেশ নিচেই চলছে, মানে এটা তখন ওভার সোল্ডের দিকে আছে। তার অর্থ হচ্ছে আমরা জিপির এটা যখন দেখলাম ওভার সোল্ডের দিকে আছে, আমরা যদি এই ট্রেন্ডটা ফলো করি, দেখা গেল কি এটা এই জায়গা থেকে দামটা বাড়া শুরু করেছে, আমরা তখন এই জায়গায় কিনতে পারি। কেনার পরে ধরুন এটা যখন এদিকে আপ হয়ে 70-তে, এটা কিন্তু 70 ক্রস করেছিল ভাইয়া, এখন 62-তে দেখাচ্ছে, এখন 62.94, কিন্তু এটা RSI 70 যখনই ক্রস করলো, শেয়ারের প্রাইসটা ধাম করে পড়ে গেছে তারপরেই। সুতরাং RSI যখন 70-র দিকে যাবে, আমাদের একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, আমরা একটু ওই 14টা একটু আমিও জানি না, আমি একটু আরেকবার চেক করি 14 এর মিনিংটা কি, কোথায় গেল RSI, এটাকে ধরেন 14টা বোধহয় স্ট্যান্ডার্ড, কিন্তু আমি জানি না এটা, আমি এর জন্য একটু চেক করছি। 14 এর জায়গায় যদি 30 লিখি কি হয়, দুইটা শো করছে তখন, একটা 14 এ শো করছে, একটা হচ্ছে 30-তে শো করছে, কিন্তু দুইটার রেজাল্ট দেখেন অলমোস্ট সেম, ফুল সেম না, অলমোস্ট সেম। 14 এরটাতে ওটা 30 এর নিচে চলে গেছে, কিন্তু 30-এ মানে 30-তে দেখেন RSI ওদিকে 6, ওটা 70-র দিকে গেল, কিন্তু নিচেরটা 50-55-র দিকে ছিল। আমার মনে হচ্ছে ভাই 14টা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমার মনে হচ্ছে 14টা স্ট্যান্ডার্ড, আমরা 30টা উড়ে দিই,
30টা উড়ে দিয়ে যদি দেখি এ হচ্ছে আমাদের আরএসআই, তাহলে আমরা আরএসআইটাও দেখবো। এখন আরএসআই এর সাথে আরো কিছু টুকটাক জিনিস দেখার আছে, ওটা একটু বলছি, কিন্তু বেসিক আরএসআইটা বুঝছেন ভাইয়া? আরএসআই এর মেজর হচ্ছে প্রত্যেকদিন আপনারা আমাদের যে শেয়ার গুলো কেনা আছে একটু আরএসআই চেক করলেন, কখন ট্রেডিং শেষ হওয়ার পরে, শেষ হওয়ার পর দেখলেন কি না এটা 70 ক্রস করে গেছে, 80 চলে গেছে, তখন আমার মতে কোনো সিদ্ধান্ত দেওয়া ডিসিশনের দরকার নেই, পরের দিন দিলেন বেচে, কথার কথা এটা একটা। অথবা দেখলেন কি অথবা জানেন আপনি মার্কেটে আছেন, যারা মার্কেটে এখন অনেক সময় জানেন মানে এটা অ্যাটলিস্ট আরো 2 দিন দাম বাড়বে, তখন সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা দিনের বেশি চেক না করা, মানে রিস্ক না নেওয়া। এগুলো হচ্ছে কিন্তু সবগুলো আমরা কেনা বেচার ডিসিশন, এবং সবগুলো হচ্ছে আমাদের আলটিমেট রিস্ক মিনিমাইজের ডিসিশনে আসবে আর কি। আচ্ছা, এখন আরএসআই নিয়ে আমি আরেকটু যাই। আচ্ছা, আরএসআই আপনি বলেন 70 যখন যাবে এটা ওভারসোল্ড হবে, যে এটা এই সময় না কিনা, মানে বেচে দেওয়া। আরএসআই হচ্ছে একটা ইন্ডিকেটর, মানে আপনি কখন একটা শেয়ার কিনবেন, একটা শেয়ার বেচবেন, একটা ইন্ডিকেটর আর কি। ইন্ডিকেটর, আপনি তো প্রাইস দেখছেন, এটা হচ্ছে আমার প্রাইস, আর এটা হচ্ছে এটার আরএসআই। আরএসআইটা ক্যালকুলেশন, স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন হচ্ছে 30 থেকে 70 এর মধ্যে থাকলে আপনার শেয়ারটা সেফ, 30 থেকে 70 এটার মধ্যে যদি থাকে আপনার শেয়ারটা সেফ। এখন যখন শেয়ারটা 30 নিচে চলে যায় তার মানে আপনি খুব বিপদে আছেন, তাহলে এর আগে বেচে দিব। এখানে বোঝাচ্ছে যে মার্কেটটা আরো ডাউনে যেতে পারে, আরো মার্কেট ডাউনে যেতে পারে, যত নিচে যাবে তত ডাউনে যেতে পারে। আবার যখন দেখা যাচ্ছে যে 30 বা 20 তে টাচ করার পর মার্কেট আবার দাম করে উপরের দিকে উঠে যায়, সেক্ষেত্রে হ্যাঁ হইতে পারে, ওটা তো আরেকটা ইস্যু। কিন্তু আপনার হচ্ছে আমি যেটা বারবার বলছি আপনাদের, যখন টেকনিক্যাল অ্যানালাইসিস এর হিসাব করছেন এটা কিন্তু শর্ট টার্ম হিসাব, মানে আমি এখন এটা এখানে আসছে বেচে দিলাম, আবার উঠলে আবার কিনে নিলাম, যখন টেকনিক্যাল অ্যানালিসিস ধরে কাজ করছেন। আর আপনি যখন কিছু জায়গায় লজিক খাটাচ্ছেন, চিন্তা করছেন, ফান্ডামেন্টাল দেখছেন, ট্রেন্ড দেখছেন, তখন এটা আবার আরেকটা হিসাব। কিন্তু আমরা তো টেকনিক্যাল অ্যানালিসিসের পার্সপেক্টিভে দেখছি সবগুলো। টেকনিক্যাল অ্যানালিসিসের পার্সপেক্টিভে হচ্ছে আপনার আরএসআই যদি 70 এর উপরে চলে যায় আপনি ধরে নেবেন ওই প্রাইসটা টিকবে না, মানে ওটা যে জায়গায় আছে ওই জায়গায় টিকবে না, প্রাইসটা পড়ে যাবে। আবার আরএসআই যদি পড়তে থাকে তখন এটা প্রাইসটা আরো অনেক পড়ে যেতে পারে, 30 এর নিচে চলে গেলে প্রাইস আরো পড়তে পারে। আচ্ছা, এইবার দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং, এটা আমরা আরএসআই ডাইভারজেন্স এটার নাম হচ্ছে। আরএসআই ডাইভারজেন্স হচ্ছে আরএসআইটা যখন আপনি ফলো করছেন আপনাকে আরএসআই দেখাচ্ছে ডাউন ট্রেন্ড, দেখেন 30 লোয়েস্ট 70 হাইয়েস্ট। আপনাকে আরএসআই যখন, মানে আমরা ডাউন ট্রেন্ড শর্ট ট্রেন্ড কিভাবে হিসাব করি, টপ বা বটম গুলো যখন আমরা যোগ করব, যোগ করে যখন টান দিব তখন এটা হচ্ছে পিক ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড, এটা বোঝা যায়। এটা যখন একদম টপ গুলো একটার সাথে একটা দিল, দেওয়ার পর যখন স্কেল দিয়ে টানছে দেখা যাচ্ছে কমপ্লিট ডাউন ট্রেন্ড, কোনটা? আরএসআই। কিন্তু প্রাইস দেখেন মার্কেটের শেয়ারের প্রাইস কিন্তু বাড়ছে, খুব ইন্টারেস্টিং। ডাইভারজেন্স মানে অপোজিট, মানে উল্টা আচরণ করা, মার্কেটের নেচারের উল্টা আচরণ করা, বিপরীতধর্মী, এটাকে বলা হয় ডাইভারজেন্স। ডাইভারজেন্স হচ্ছে আমার শেয়ারের প্রাইসটা বাড়ছে বাট আরএসআইটা কমছে, কারণ কি? এক্স্যাক্টলি মানে ভাই এটা হলো রিলেটিভলি মানে ডিক্রিজিং, রিলেটিভলি হলো আপনি দেখেন প্রাইস কিন্তু বেশ হাইলি বাড়ছে, প্রাইস কিন্তু বেশ উপরের দিকে বাড়ছে, কিন্তু আরএসআইটা কমছে। আরএসআইটা করলে এটা কম হয়, মানে ইনডেক্স করলে দেখা যাচ্ছে যে এটার যে পাওয়ার যেভাবে বাড়া উচিত সেভাবে বাড়তেছে না, ওই পাওয়ার অনুযায়ী এটা কমতেছে। এখন যখন আপনার আরএসআইটাই কমছে তখনই হচ্ছে কি আপনি শিওর থাকেন এই প্রাইসটা ফল করবে এবং ড্রাস্টিক্যালি ফল করবে, এবং আলটিমেট এটা যখন ফল করা শুরু হলো আপনি দেখেন এটা কিন্তু ম্যাসিভলি ফল করা শুরু হলো। আরএসআই ডাইভারজেন্সটা অবশ্যই চেক করতে হবে। আরএসআই ডাইভারজেন্স আমি কিন্তু অনেকগুলো টুলস দিই নাই আপনাদের, মাত্র 4টা। নাম্বার 1 সাপোর্ট রেজিস্ট্যান্স, নাম্বার 2 মুভিং এভারেজ। মুভিং এভারেজে শুধু ওটার সাথে অ্যাড করলাম কি 2টা লাইন নেবেন, একটা হচ্ছে 13 দিন আর একটা 26 দিন। 13 যখন 26-এ ক্রস করবে ওই পয়েন্টে কিনে ফেলবেন। তারপর এটা হচ্ছে মুভিং। নাম্বার 3 হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড। বোলিঞ্জার ব্যান্ড হচ্ছে 20 দিনের মুভিং এভারেজটা থাকবে, তার 2% স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে নিচে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে পরে, ওটার উপর বেস করে আপনার একটা গ্রাফ হবে। যখন এটাতে দেখবো আমার বোলিঞ্জার ব্যান্ডটা প্রাইসটা ক্রস করে গেছে আমি ওই জায়গায় সোল্ড আউট করে বেড়ে যাব। আর নাম্বার 4 হচ্ছে আরএসআই।
আরএসআইটা কি? আরএসআই হচ্ছে একটা ইন্ডিকেটর, সেপারেট ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা যখন বেশি কেনা বেচা হয় এবং ওভার প্রাইস ওভারসোল্ড হয়, তখন যেটা হয় আরএসআই আমাদেরকে কিছু ইন্ডিকেটর দেয়, এবং ইন্ডিকেটরের জন্য আরএসআইটা কাউন্ট করে 0 to 100 এ। 0 to 100 এর মাঝে 30 to 70 বলছে স্ট্যান্ডার্ড। একটা শেয়ার যখন 30 থেকে 70 এর মধ্যে উঠানামা করছে, তখন আমরা মোটামুটি সেফ সাইডে মুভ করছি। কিন্তু শেয়ারটা যখনই আমার 70 ক্রস করে চলে গেল, তখনই কিন্তু আমি সেফ সাইডে আর মুভ করছি না। যখনই আমার এটা 70 ক্রস করলো, এবং 70 ক্রস করলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাবধান হয়ে যাওয়া। 70 ক্রস করলে প্রথম কাজ হচ্ছে সাবধান হওয়া। 2 নাম্বার হচ্ছে যদি সাবধান হয়ে মনে হয় না অ্যালার্মিং, বেঁচে দেওয়া। কিন্তু সাবধান হয়ে যাবো। সাবধান হওয়ার মিনিং হচ্ছে আমি একটু ফলো করব। ধরেন নরমালি হয়তো আমি 10 দিন দেখছি না, কিন্তু ওই দিন আমি যখন দেখলাম না এটা যখন 75 হয়ে গেছে, আমি পরের দিন আগে মার্কেটটা ফলো করবো, এটা অবস্থাটা কি, এটা কি আপ ট্রেন্ডে আছে। জি ভাই। তাহলে আমরা যে আরএসআই কততে দেখার থাকার অবস্থায় আমরা কিনবো? কেনাটা হচ্ছে সবসময় প্রাইস দেখে, যখন কমে পাবেন তখনই তো কিনবেন না। আচ্ছা। মানে আপনি যখন মুভিং এভারেজ করবেন, মুভিং এভারেজের নিচে থাকলে কিনতে পারেন। আপনি যখন সাপোর্ট রেজিস্ট্যান্স করছেন, আপনাকে কিন্তু এগুলো সবগুলো কম্বিনেশন করতে সবগুলো হবে। মিলে আমার ডিসিশনটা নিতে হবে। অবশ্যই আপনি একটা এমন কোন ট্যাবলেট নেই যেটা খেলে একটা ডিসিশন আসবে, এই সবগুলো মিলে। এখানে কিন্তু ডিসিশন নেওয়ার জন্য ধরেন 100টা টুলস আছে, 100টা। আমার আপনার 100টা দরকার নাই। আপনি এই 4টাতেই যদি ডিসিশন নিয়ে মুভ করতে পারেন, এবং যদি আপনি সিলেক্টিভ শেয়ার রাখতে পারেন। আই রিপিট, আমি একটু সিলেক্টিভ শেয়ার কেন বলি, যখন আপনি 4-5টা শেয়ারে মুভ করবেন, আপনার অটোমেটিকলি স্ট্রেংথ বাড়বে, আপনার ইনফরমেশন বাড়বে, আপনার নিউজ বাড়বে, এবং ওই শেয়ারের নিউজ গুলো ফলো করবেন। আমি জাস্ট একটা কথা বলি এখানে, ইশতিয়াক আপনি কি আছেন? ইশতিয়াক? জি আছি। আচ্ছা, আপনি একটু ডিএসসি এর ওয়েবসাইটটা খুলে একটু শেয়ার করবেন, ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ। জি করছি। এটা হচ্ছে একটা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট। হ্যাঁ, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটটা মোটামুটি রিচ, খারাপ না। কিছু ইনফরমেশন কিন্তু আপনি সবসময় ওই আমার স্টক বা ইয়েতে পাবেন না। অ্যাটলিস্ট আমি যখন চেক করেছি তখন পাওয়া যেত না, কিন্তু এখানে আমি জানি পাবো, ওই জন্য এখানে আসছি, হয়তো ওইখানেও আছে। এটা হচ্ছে আমরা একদম কোম্পানির নিউজে যেতে চাই। একটু আমাকে ইশতিয়াক একটু ব্র্যাক ব্যাংকের একটা নিউজে যান, ব্র্যাক ব্যাংক। নিউজে যাবেন, নিউজ। আপনি দেখেন লেফট সাইডে দেখেন এখানে নিউজ একটা অপশন আছে, দেখছেন? হ্যাঁ, সিলেক্ট বাই ট্রেডিং কোড ব্র্যাক ব্যাংক লিখেন।